আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 2026 এবং 2027 অর্থ বছরের অনুমোদিত বাজেট প্রকাশের আজকের অনুষ্ঠানে উপস্থিত সরকার কর্তৃক গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালনা বোর্ড কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ অ্যাডভোকেট আবুল কালাম, উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক জনাব অধ্যাপক মামুন মাহমুদ, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাসুকুল ইসলাম রাজীব এবং বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জনগণের স্বাধিকার মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জুলাই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের সকল বীর শহীদকে, এছাড়া 2024 গণঅভ্যুত্থানে আহতদের আশু সুস্থতা কামনা করছি। প্রিয় নগরবাসী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2026-27 অর্থ বছরে বাজেট প্রণয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নগরবাসীকে, যাদের প্রত্যাশা, প্রয়োজন, মতামতকে কেন্দ্র করে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য, নাগরিক বান্ধব নগরী গড়ে তোলার জন্য আমাদের নিরন্তর প্রয়াস। প্রিয় নগরবাসী, 2024 সালে গণঅভ্যুত্থানের পরে দেশের এক ক্রান্তি লগ্নে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 ধারা 13 ক প্রয়োগ করে 19 আগস্ট 2024 প্রজ্ঞাপনমূলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে এবং পরবর্তীতে 26 সেপ্টেম্বর 2024 তারিখে প্রজ্ঞাপনমূলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে সংরক্ষিত কাউন্সিলর সহ স্ব পদ হইতে অপসারণ করে। মেয়র অপসারণের পর সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও নাগরিক কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ করা হয়। পরবর্তীতে প্রশাসক পরিবর্তনের ধারাবাহিকতা গত 25 ফেব্রুয়ারি 2026 তারিখে আমাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক প্রত্যাশা পূরণ, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও নাগরিক সেবার মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের 26 সেপ্টেম্বর 2024 প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 ধারা 25 ক অনুযায়ী সরকারি দপ্তর সমূহের কর্মকর্তাদের সমন্বয়ে 17 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা পাশাপাশি নগরবাসীর নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। 2026-27 অর্থ বছরে বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা, সর্বোপরি নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে অতিরিক্ত করারোপের মাধ্যমে নাগরিকদের উপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনা, শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করা এবং নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টি করে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করা। এই বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও
ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন, তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটি 20তম সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থ বছরে 1099,75,112 টাকার বাজেট অনুমোদন করেছে। 2025-2026 অর্থ বছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 704 কোটি টাকা, 4,61,04,322 টাকা। 2026-27 অর্থ বছরে বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই যেখানে নাগরিক সেবা হবে সহজ, দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরো সম্প্রসারণ করা হবে। রাজস্ব ব্যবস্থাপনায় আধুনিকায়ন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। ইতিমধ্যে ই ট্রেড লাইসেন্স, ই সনদ, ই পানি সরবরাহ বিল সহ বিভিন্ন ডিজিটাল সেবা চালু রয়েছে। ই হোল্ডিং ট্যাক্স ও ডিজিটাল ই রিক্সা লাইসেন্সের কার্যক্রমটি চলমান। 2026-27 অর্থ বছরে এসব প্রযুক্তি নির্ভর সেবা কার্যকারিতা আরো বৃদ্ধি করা হবে। নাগরিকদের হয়রানি কমানো, সেবার সময় কমানো এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনা আরো শক্তিশালী করা হবে। রাজস্ব আয় বৃদ্ধির ক্ষেত্রে আমরা কর হার বৃদ্ধির পরিবর্তে করের আওতা ব্যক্তি সম্প্রসারণ নীতি অনুসরণ করেছি। নতুন রাজস্ব খাত চিহ্নিত করা, বিদ্যমান রাজস্ব উৎসের যথাযথ ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশনের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার এবং রাজস্ব আদায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। পঞ্চবার্ষিকী অ্যাসেসমেন্ট কার্যক্রম ও বিদ্যমান আবাসিক আদায়ের লক্ষ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণবিজ্ঞপ্তি, তাগিদপত্র। আমি সম্মানিত নগরবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সময় মতো ট্যাক্স ও অন্যান্য প্রযোজ্য খোলা জায়গা, পরিসর ও সবুজ কল্পনা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে আরো সবুজ, আরো দ্রুত নগরীতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে। 2026-2027 অর্থ বছরে বাজেট শুধু আয় ব্যয়ের একটি হিসাব নয়, এটি সেবার মান উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাব প্রতিষ্ঠার সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা, 2026-27 অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরো দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নাগরিক বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। নাগরিক সেবার প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দেব। আমি বিশ্বাস করি সম্মানিত নগরবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ আমরা নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, পরিবেশ বান্ধব, বসবাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলি। সম্মানিত সুধীবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিকায়ন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ ও অপসারণের জন্য কদম রসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 66.56 একর ভূমি অধিগ্রহণ উন্নয়ন সহ যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় 407,43,73,73,000 টাকা প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে
জুন 2026 পর্যন্ত 362 কোটি 29 লক্ষ টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে উক্ত প্রকল্পের বাউন্ডারি ওয়ালের জন্য দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। পরিচ্ছন্ন কর্মীদের আবাসন সমস্যা লাঘব এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি ও নিজস্ব অর্থায়নে 142 কোটি 3 লক্ষ টাকা ব্যয়ে ঋষিপাড়া, ইসরায়েল ও টানবাজারে 559টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ঋষিপাড়া ও ইসরায়েলে 369টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। টানবাজারে 180টি ফ্ল্যাট নির্মাণ কাজ চলমান রয়েছে। টানবাজারের জায়গা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ সময় কাজ বন্ধ ছিল। জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন করে বর্তমান নির্মাণ কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে 20% কাজ সম্পূর্ণ হয়েছে। নারায়ণগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত শীতলক্ষ্যা নদীর উপর পাশের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় 735 কোটি 18 লক্ষ টাকা ব্যয়ে কদম রসুল ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত ব্রিজের দৈর্ঘ্য 1385 মিটার এবং প্রস্থ 12.5 মিটার, যা নগরীর দুই প্রান্তকে সংযুক্তির মাধ্যমে দুপারের মানুষের পারাপারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং জনজীবনের স্বস্তি ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অবদান রাখবে। সরকার থেকে এবং বিশেষ বরাদ্দের আওতায় 2025-26 অর্থ বছরে 29 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। উক্ত সরকারি বরাদ্দ ও সিটি কর্পোরেশন নিজস্ব অর্থ সহ মোট 57 কোটি 43 লক্ষ টাকা 27টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে আরসিসি ড্রেন, আরসিসি রাস্তা, বিটুমিনিয়াস রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, আইল্যান্ড পুনর্নির্মাণ, পুকুরের সৌন্দর্য বর্ধন ও ঘাটলা নির্মাণ ও পানি সরবরাহ পাইপ লাইন স্থাপনের জন্য 80টি প্যাকেজে দরপত্র আহ্বান বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিগত অর্থ বছরে পাওয়া সরকারি বরাদ্দের আওতায় 22 কোটি 70 লক্ষ টাকার 12টি যানবাহন ও প্রকৌশল যন্ত্রপাতি ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নারায়ণগঞ্জ নগরবাসীর প্রধান সড়ক বিভিন্ন উক্ত সড়কে যানবাহনের অত্যাধিক চাপের কারণে মারাত্মক যানজটের সৃষ্টি হয়ে নগরবাসী দীর্ঘদিন যাতায়াত চরম দুর্ভোগ ভোগ করছে। নগরবাসীর উক্ত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজের গেট সহ অন্যান্য স্থাপনা অপসারণ করে 2 নং রেল গেট হতে চাষাড়া পর্যন্ত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। উক্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন হলে নগরীর যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী পরিত্যক্ত জিওস পুকুরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে এবং এই জিওস পুকুরের চারপাশে ওয়াকওয়ে, ঘাটলা নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কদরতলী খাল, পাগলাবাড়ি খাল পুনঃখনন পরিষ্কার কাজ সমাপ্ত করা হয়েছে। জালকুড়ি খাল, পাঠানটুলি লেক পুনঃখনন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলমান আছে। কদম রসুল অঞ্চলে পূর্ব পাশের পুকুর, সোনাকান্দা স্কুল মাঠের পাশের লেক পরিষ্কার কাজ সমাপ্ত হয়েছে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সকল খাল, পুকুর, জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুষম উন্নয়ন নিশ্চিতকল্পে সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ নিজস্ব তহবিলের মাধ্যমে 16 নং ওয়ার্ডের সংলগ্ন নাগবাড়ি হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য সাধু নাগ মহাশয় মন্দির নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান আছে। জায়গা সহায়তা পুষ্ট
আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নমেন্ট প্রজেক্ট এর আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10টি উপপ্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেন, কমিউনিটি সেন্টার, স্যানিটারি ল্যান্ডফিল, খেলার মাঠ ও গণ পরিসর নির্মাণ করা হবে। এছাড়া পানির সংকট মোকাবেলায় মোট 30টি গভীর নলকূপ স্থাপন করা হবে এবং যার মধ্যে 9টি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান আছে। 21টি গভীর নলকূপ স্থাপনের লক্ষ্যে দরপত্র আহ্বান করা করে বাস্তবায়ন কাজ প্রক্রিয়াধীন আছে। এটা হল জায়গার প্রকল্পের একটা দিক। ইতিমধ্যে বিবি রোডের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যার ফলে বিবি রোডের জলাবদ্ধতা নিরসন হয় নগরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হয়েছে। এবারের বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে জলবদ্ধতা সৃষ্টি হলেও নারায়ণগঞ্জ প্রধান সড়ক বিবি রোড কোনো জলবদ্ধতার সৃষ্টি হয়নি। এটি উক্ত প্রকল্পের একটি বড় সাফল্য। শায়েস্তা খান রোড ও সিরাজদৌল্লা রোড হতে শীতলক্ষা নদী পর্যন্ত বড় আকারে পাইপ ড্রেনের কাজ হবে। খেলার মাঠ ও গণ পরিসরের জন্য একটি উপপ্রকল্প এবং আলামিন নগরে স্যানিটারি ল্যান্ডফিলের একটি উপপ্রকল্পের কাজ চলমান আছে। উক্ত পথ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ ও অপসারণের জন্য চালকুড়ি এলাকায় 53 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। নির্মাণ কাজ চলাকালীন নগরবাসীর সাময়িক ৪৫ কিলোমিটার আরসিসি ড্রেন এবং 10.30 কিলোমিটার আরসিসি রাস্তা, 6.42 কিলোমিটার বিসি রাস্তা, 1 কিলোমিটার ইউনি ব্লক রাস্তা নির্মাণ করা হয়েছে, যা এবং 17 নং ওয়ার্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজ 24 কোটি 27 লক্ষ টাকার একটি উপপ্রকল্পের কাজ শুরু হয়েছে এবং চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় আগামী 4 বছরে আরো প্রায় 350 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি সম্মান দেখিয়ে ভর্তুকি সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পানি সরবরাহ দায়িত্ব গ্রহণ করেছে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে পানি সরবরাহ লাইন সহ অতি পুরাতন, যার ফলে প্রায় পানি সরবরাহ লাইনে ফটল সৃষ্টি করে ময়লা প্রবেশ করে ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক একটি অনুমোদন হয়। প্রকল্পটি প্রকৃত ব্যয় ১,৬৯৪ কোটি ৭৫,৫০,০০০ টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এশীয় ইউনিয়ন ব্যাংক এডিবি এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। ইতিমধ্যে এই প্রকল্পের পানি সরবরাহ প্যাকেজের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে এর মূল্যায়ন কাজ চলমান রয়েছে। চলতি অর্থ বছরে এই কাজগুলি শুরু হবে। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার উন্নতিকরণে বদনায় পানি শোধনাগার এরিয়া স্থাপন, 20টি গভীর নলকূপ স্থাপন, 20টি গভীর নলকূপ পুনর্বাসন ও 35,000 সংখ্যক হোল্ডিং এর পানি সরবরাহ লাইন ও স্মার্ট মিটার সংযোগ করা, 27টি ওয়াটার এটিএম বুথ স্থাপন এবং 27 কিলোমিটার ড্রেন নির্মাণ পুনর্নির্মাণ, 5 হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ, গণপরিসর, ওপেন স্পেস নির্মাণ করা হবে।
চাপ বজায় রেখে নগরবাসীকে সর্বাক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা যাবে এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। এর ফলে রেভিনিউ ওয়াটার অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া পাবলিক পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধন এবং খেলার মাঠ নির্মাণ করে নগরবাসীকে মনোরম পরিবেশ প্রদান করা এবং খেলাধুলা বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। গণিত প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির ও ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা উন্নতিকরণ করা হবে। সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে থেকে প্রতি মাসে 8 জন করে 27টি ওয়ার্ডে হতে মোট 216 জন উপকারভোগী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সুবিধা গ্রহণ করে থাকে। এরই প্রেক্ষিতে 2025-26 অর্থবছরে প্রতিটি ওয়ার্ড হতে 8 জন করে উপকারভোগী সংগ্রহ করা সম্ভব হয়নি বিদায় গত 2026 মাসে অঞ্চল পর্যায়ে ওয়ার্ড স্টপ সার্ভিস এর ব্যবস্থা করা হয়েছিল, যার ধারাবাহিকতা 2026 মাসে 27টি ওয়ার্ড হতে 1311 জন দরিদ্র গর্ভবতী মা এই সুবিধা কি প্রাপ্ত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে পর্যন্ত নগরীর 27টি ওয়ার্ড থেকে সর্বমোট 14,683 জন বয়স্ক ভাতা, 6,367 জন প্রতিবন্ধী ভাতা এবং 113 জন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস সংক্রান্ত রোগীদের অনুদান প্রদান করা হয়েছে। 2025-26 অর্থবছরে সিটি কর্পোরেশন নিজস্ব কর্মকর্তাদের হাতে সঞ্চালন ও ক্ষুদ্র ঋণ সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সে প্রেক্ষিতে সিটি কর্পোরেশন সঞ্চালন, ক্ষুদ্র ঋণ সঞ্চয়, ক্ষুদ্র ঋণ বিতরণ ও আদায় নীতিমালা প্রণয়ন ও জনবল নিয়োগ করেছে। নিয়োগকৃত জনবল ওয়ার্ড পর্যায়ে দল গঠন ও সঞ্চয় কার্যক্রম সম্পূর্ণ করে আসছে এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হবে। 2025-26 অর্থবছর সার্বিক কার্যক্রমের বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নিয়েছিল। এই লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাদ্দকৃত 1,15,000 টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এর মাধ্যমে 84,439টি কার্ডের তথ্য অনুমোদিত হয়েছে। সে প্রেক্ষিতে 67,082টি কার্ড ওয়ার্ড পর্যায়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রকল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নিয়েছিল। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাদ্দ 1,15,000 টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে 84,439টি কার্ডের তথ্য অনুমোদিত হয়েছে। সে প্রেক্ষিতে 67,082টি কার্ড ওয়ার্ড পর্যায়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রকল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার দরিদ্র মানুষের 346 জনকে শিক্ষা সহায়তা, 432 জনকে গর্ভবতী প্রসূতি মাকে পুষ্টি খাবার ও প্রদান। ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে সিটি কর্পোরেশনের
হতে বালক বালিকা ফুটবল টিম গঠন করে প্রতিযোগিতার অংশগ্রহণ সহ বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা প্রদান করা বিষয়ে কাজ করে থাকে। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের কাজের দক্ষতা বিবেচনায় পদোন্নতি ও পুরস্কৃতকরণ ও দাপ্তরিক শৃঙ্খলা অমান্যকারী কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামো পরবর্তীতে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ জোন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হস্তান্তর হওয়ার পরে জনবল সংকট নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার নিজস্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণের সেবার মান বৃদ্ধিকল্পে সম্প্রতি শূন্য পদে স্থায়ী নিয়োগের মাধ্যমে 18 জন কর্মকর্তা কর্মচারী এবং আউটসোর্সিং পদ্ধতিতে 10 জন আনসার এবং জালকুড়ি ড্যাম্পিং স্টেশনে নিয়োগ প্রদান করা হয়েছে। জনবলের ঘাটতি পূরণকল্পে চুক্তি ভিত্তিক দক্ষ কর্মী হিসাবে সময়ে সময়ে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রদান করা হচ্ছে। নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, মৃত্যু সনদ, নিবন্ধন সহ বিবিধ সনদ ও প্রত্যয়নপত্র সমূহ এর সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সকল ট্রেড লাইসেন্স এবং পানির বিকল লাইনে প্রদান করা হচ্ছে। একই সাথে বিলিং সফটওয়্যারের মাধ্যমে পৌরকর বিল জেনারেটর ও গ্রাহক পর্যায়ে প্রদান করা হচ্ছে। সাবেক নারায়ণগঞ্জ পৌরসভা 2003 হতে হালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 30/6/2026 খ্রিস্টাব্দে পর্যন্ত মোট মামলার সংখ্যা ছিল 378টি। তার মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মোট মামলার সংখ্যা 251টি, বর্তমানে চলমান আছে 101টি। এর নিষ্পত্তিকল্পে মামলার সংখ্যা 150টি। আবার মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের মোট মামলার সংখ্যা 127টি এবং বর্তমান চলমান মামলার সংখ্যা 43টি। জুলাই 2025 হতে 2026 পর্যন্ত নিম্ন আদালতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 6টি রায় এবং বিপক্ষে 1টি রায় হয়। এবং উচ্চ আদালতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে রায় হয় 3টি, বিপক্ষে হয় 2টি। তার মধ্যে উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য চলমান মামলা সহ 1 নং রেলগেটে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক নির্মিত মার্কেট, আজিবপুর শ্মশান, রাজুক সংক্রান্ত লক্ষণখোলা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট, আলী আহমদ চুনখা পাঠাগার, মিলনায়তন সংলগ্ন বিনোদন সুপার মার্কেট, ইসদার মৌজা স্থিত ভূমি মালিকানা সংক্রান্ত ইত্যাদি। মানসম্পন্ন শিক্ষা সুযোগ নিশ্চিত ও কার্যকর শিখন ও শেখানোর পরিবেশ সম্বলিত শিক্ষা অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ইতিমধ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চলমান আছে। নবনির্মিত অপরাজিত কার্যক্রম অনুযায়ী 2026 থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে 277 জন শিক্ষার্থীকে 23 জন সুযোগ্য শিক্ষক শিক্ষকদের সমন্বয়ে পাঠদান শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া কদম রসুল অঞ্চলে কদম শরীফ নগর 3 এবং 2022 সালে জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সার্বিক ব্যবস্থাপনার আলো ক্লিনিক যাত্রা শুরু করে। এখানে প্রতিদিন 160 থেকে 200 জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া 15 নং ওয়ার্ডে 12টি স্যাটেলাইটের মাধ্যমে সেবা গ্রহণ গ্রহীতাদের ও ব্লাড প্রেশার, ওজন, উচ্চতা, ব্লাড সুগার পরীক্ষা করা হচ্ছে এবং 14,254 জনকে
এবং 1,85,854 বার কনসালটেশন সেবা প্রদান করা হয়েছে এবং 22,362 জনকে এবং 61,031টি ল্যাব সেবা প্রদান করা হয়েছে। প্রতিরোধযোগ্য রোগের যন্ত্রণা ও দুর্ভোগ কমাতে মমতাময়ী নারায়ণগঞ্জ প্রকল্পটি 2018 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড হসপিস ও পলিয়াট্রিক কেয়ার অ্যালায়েন্স এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মিলিত সহায়তা ইউকে এইডের অনুদানে কাজ শুরু করলেও 15 জানুয়ারি 2026 এশিয়া প্যাসিফিক হসপিস নতুন ভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো পর্যায়ে ক্যান্সার সংক্রান্ত রোগী, HIV এইডস সংক্রান্ত রোগী, দীর্ঘমেয়াদী জটিল রোগের সংক্রান্ত রোগী যেমন শেষ পর্যায়ে লিভার, কিডনি হৃদযন্ত্র ও শ্বাসকোষ যন্ত্রে দীর্ঘমেয়াদী জটিল রোগের আক্রান্ত রোগী যেমন শেষ পর্যায়ে লিভার, কিডনি, হৃদরোগ ও শ্বাসযন্ত্রে রোগে আক্রান্ত ব্যক্তি, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা ক্রমবর্ধমান স্নায়বিক রোগে আক্রান্ত রোগী, পক্ষাঘাতগ্রস্ত শয্যাশায়ী, দীর্ঘদিন ধরে অন্যের সহায়তার উপর নির্ভরশীল রোগী, বয়স্ক শয্যাশায়ী ব্যক্তি, বিশেষত যাদের পর্যাপ্ত পরিচর্যার ব্যবস্থা নেই, গুরুতর রোগের আক্রান্ত, দরিদ্র, অসহায় ও নিঃসঙ্গ ব্যক্তি যাদের বিশেষ সহায়তা পরিচর্যার প্রয়োজন তারা সেই সেবা গ্রহণ করছে। নগরবাসী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় 2026 অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 96% ইপিআই কভারেজ অর্জিত হয়েছে। বাংলাদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সর্বপ্রথম ট্র্যাকিং এর মাধ্যমে টিকা কার্যক্রম চলমান রয়েছে। এসপিভি টিকা রুটিন ইপিআই টিকাদান প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিটামিন A+ ক্যাপসুল ক্যাম্পেইনের মাধ্যমে 1,42,000 শিশুকে ভিটামিন এর আওতায় আনা হয়েছে। টাইফয়েডের টিকা ক্যাম্পেইনে 1,81,000 শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 81,540 জনকে টিকাদানের আওতায় আনা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 3টি অঞ্চলে ফিক্সড ইপিআই কোভিড কান্ট্রি বা মা শিশু বান্ধব ব্রেস্ট ফিডিং রুম, শিশুদের জন্য প্লে জোন, গেস ফিক্সড ইপিআই কান্ট্রি সুসজ্জিত করা হয়েছে। নগরী জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য পাইলটিং আকারে নগর ভবনকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবন স্থাপনা ধূমপান মুক্ত করা হবে। নাগরিকদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গত জুলাই 2025 থেকে 2026 পর্যন্ত 6,918 জন মা ও শিশুকে স্বাস্থ্যসেবা, গর্ভবতী সেবা 2,873 জন, ল্যাব সেবা 6,590 জন, ইপিআই সেবা 24,259 জন, কিশোরী সেবা 4,862 জন, আলট্রাসোনোগ্রাফি সেবা 1,578 জন, পরিবার পরিকল্পনা সেবা 3,056 জন, সাধারণ রোগের সেবা 24,465 জনকে দেওয়া হয়েছে। গত 27 মে
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ সরকার সমূহ সমঝোতা চুক্তির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন নারায়ণগঞ্জের বরাবর হস্তান্তর করা হয়েছে। স্বল্প খরচে মানসম্পন্ন ডায়ালিসিস সেবা ও প্যাথোলজিক্যাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোনার বাংলা ফাউন্ডেশন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দেহভোগের এনসিসি নগর স্বাস্থ্য কেন্দ্রে কিডনি ডায়ালিসিস সেন্টার চিকিৎসা কার্যক্রম চলমান আছে। বর্তমানে 15টি মেশিনের মাধ্যমে 397 জন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। জনসচেতনতা বৃদ্ধি করবে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধ সেবামূলক বিলবোর্ড স্থাপন, সচেতনামূলক মাইকিং, বসতবাড়ি পরিদর্শন সর্বমোট 152 জন মশক নিধন কর্মী নিয়োজিত, যারা প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত লার্ভিসাইড এলডিইউ ওয়েলবল প্রয়োগ করেছে এবং প্রতিদিন বিকেল 4টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত ফগার মেশিনের সাহায্যে এলডিসাইড প্রয়োগ করছে। ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনার জন্য 100টি হ্যান্ড স্প্রে এবং 30টি ফগার মেশিন প্রয়োগ করা হয়েছে। এডিস মশার সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য নগরীর ঝুঁকিপূর্ণ পুকুর, খাল, বদ্ধ জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। নিয়মিত দৈনিক 25টি গার্বেজ ট্রাক, 3টি কম্প্যাক্ট ট্রাক প্রয়োজনীয় সূচি বাস্তবায়ন করার লক্ষ্যে 27টি ওয়ার্ডকে 9টি উপ অঞ্চলে বিভক্ত করে 5 সদস্য বিশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। 14 নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী জিওস পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। অতিরিক্ত যানবাহন ভাড়া করে রেকর্ড সময়ে কোরবানি বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মূল চালিকা শক্তি হল আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা। বর্তমানে 1135 জন কর্মী প্রতিদিন এই নগরীকে সচল রাখতে তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে কোট, রেইনকোট, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও সাবান নিয়মিত সরবরাহ করা হচ্ছে। কর্মীদের উৎসব আনন্দকে বাড়িয়ে দিতে পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে প্রত্যেক কর্মীকে 5,000 টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি কর্মীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে কেবল একটি সুশৃঙ্খল ও আদর্শ নগরী গড়ে তোলা সম্ভব। ঈদ উল আজহা ও ডেঙ্গুতে 27টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা। প্রিয় নগরবাসী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আগামী 20 বছর মেয়াদী বিবেচনা করে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ পরিবেশ, স্বাস্থ্যসম্মত এবং দারিদ্র্যমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদী নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন মেয়াদে নগর উন্নয়ন পরিকল্পনার তালিকা উল্লেখ করা হল। 5 বছর মেয়াদী পরিকল্পনা। সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করে ড্রেন নির্মাণ, জলাশয় সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা চলমান আছে। 2 নগরীর বিদ্যমান ছোট বড় মাঝারি সড়কসমূহ সম্প্রসারণ, পুনর্নির্মাণ এবং বর্ধিতকরণ সহ প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। 9 নম্বর, দরিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিধি সম্প্রসারণ করা, যানজট নিরসনে নতুন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল ও সহ আধুনিক উন্নত পরিবহন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয়। সিটি কর্পোরেশন আয় বৃদ্ধির জন্য উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা এবং কাঁচাবাজার সহ সমূহের 15 নম্বর, নারায়ণগঞ্জ নগরীতে বিদ্যমান
ঐতিহাসিক স্থানসমূহ সমস্যা সৌন্দর্য বর্ধন এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া, নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, সিটি কর্পোরেশন পারে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী সার্কুলার রোড নির্মাণ করা, নারায়ণগঞ্জকে মেট্রো রেলের সাথে সংযুক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সাধন সহ যানজট মুক্ত নগরী করে তোলা, শীতলক্ষা নদীর উপর রেলওয়ে ও ওয়াটার সার্কুলার সার্ভিস চালু করা, সিটি কর্পোরেশনের বিদ্যমান এলাকা সম্প্রসারণ করে নারী এবং বায়ু নিষ্কাশনের বর্জ্যমুক্ত পানি শতভাগ পরিশোধন করে নদীর নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ইটিপি স্থাপন করা এবং এজন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা, 4 নম্বর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, শতভাগ শিল্প ও গৃহস্থলী বর্জ্য পরিশোধনের জন্য সমন্বিত ইটিপি এবং পরিশোধনাগার স্থাপন করা, শীতলক্ষা নদীর পানি দূষণ ও দখলমুক্ত করে শীতলক্ষা নদীর পাড়ের সুবিধায়ন করা, সম্মানিত সুধীবৃন্দ, নগরবাসীর মানসম্মত নাগরিক সুবিধা সেবা প্রদান করার লক্ষ্যে বাস্তবায়নের নিরিখে আয়ের সাথে সঙ্গতি রেখে 2026-2027 অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য মোট 1,060 কোটি 99,75,112 টাকার বাজেট ঘোষণা করছে। আমি গত 2026 সনের 25শে ফেব্রুয়ারি মানে আমাদের সরকার 2026 সনের 27শে এই 17 ফেব্রুয়ারি ক্ষমতা দায়িত্ব গ্রহণ করার পরে আমাকে 25শে ফেব্রুয়ারি দায়িত্ব প্রদান করা হয়। এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই বিএনপি কে বাংলাদেশের জনগণ ধর্মবর্ণ নির্বিশেষে যারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করেছেন, এই জন্য আমি সকল নাগরিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দলের চেয়ারম্যান এবং যিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দেশকে একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন এবং এই দেশকে যাতে পূর্বের ন্যায় এই দেশে গণতন্ত্রহীন না হয়, গণতন্ত্র অব্যাহত থাকে, মানুষের বাক স্বাধীনতা অব্যাহত থাকে, সেই বাক স্বাধীনতাকে অব্যাহত রাখার জন্য, গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে নিরলসভাবে নির্দেশনা দিয়ে এই নাগরিকদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখে উনি বিভিন্ন নির্দেশনা দিয়ে সেগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে 25শে ফেব্রুয়ারি 2026-এ এই প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য। সকলের সহযোগিতা নিয়ে আমরা এই নগরকে একটি বসবাসযোগ্য নগর হিসাবে গড়ে তুলব। আমাদের মাঝে আজকে নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সাংসদ জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আনন্দিত, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই যিনি অত্যন্ত দক্ষ, সেই মাসুদুল ইসলাম রাজিককে নারায়ণগঞ্জের আরো কিছু সমস্যা যেগুলি আপনার রাজুক থেকে আমাদের সেই সমস্যাগুলি সমাধান করতে হতো, সেই সমস্যা বুঝতে পেরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাসুদুল ইসলাম এই নারায়ণগঞ্জে একটি নগর উন্নয়ন কর্তৃপক্ষ করেছে। সেই নগর উন্নয়ন কর্তৃপক্ষের
চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা মঈনুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের নেতা এবং অন্যান্য নেতা, বিশেষ করে মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন স্তরের ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের নারী সমাজের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। সর্বশেষে আমি আমাদের এই দলের, যে দল আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত, সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে সততা, তার যে দিক নির্দেশনা, যে আদর্শ, যে নীতি আমাদের জন্য রেখে গেছেন, সেই নীতিকে আমরা আঁকড়িয়ে ধরে সামনের পথে এগিয়ে যাব। আমরা এবং আমাদের দলের সাবেক চেয়ারম্যান এবং আমাদের সাবেক কয়েকবারের প্রধানমন্ত্রী আমাদের মাঝে যিনি নেই, আমাদের অত্যন্ত প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তাদেরকে স্মরণ করছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান এবং আরাফাত রহমান সহ মুক্তিযুদ্ধের শহীদ সকল শহীদদের জন্য এবং পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য, এবং সর্বশেষ 2024 সনে আমাদের এই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য ছাত্র জনতার যে যৌথ আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনো পঙ্গু হয়েছেন এবং যারা এখনো অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আজকে আমি এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকল অতিথিদেরকে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আসলে মানুষ একা কিছু করতে পারে না, সবকিছুর জন্য সকলের সহযোগিতা দরকার। আমাদের জনপ্রতিনিধি যারা এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু আমাদেরকে সহায়তা করছেন, এবং আমাদের মধ্যে ইতিপূর্বে এই শহরে রশি টানাটানির কারণে কিন্তু আমরা উন্নয়ন বঞ্চিত হচ্ছি, সেই পরিবেশটা কিন্তু আমাদের এখন আর নেই। একটি নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই বাজেট বক্তৃতা আমি এখানে শেষ করছি। আমি 2 মিনিট পরে আপনাদের প্রশ্নোত্তর পর্বে যাব। এই 2 মিনিটের মধ্যে যদি আমাদের এমপির মধ্যে কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তো প্রশ্ন করে ওনার আরেকটা মিটিং আছে সেখানে চলে যাবেন, চলে গেলে যাবেন, কিন্তু আপনারা থাকবেন। আপনাদের যাদের যে প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দিব, ইনশাল্লাহ চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার। সবাইকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। আমি সম্মানিত
অতিথিবৃন্দ এবং নাগরিক বৃন্দদেরকে অনুরোধ করব এই বাজেটের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সংক্ষেপে সে প্রশ্ন করলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের সামনে মাইক নিয়ে যান, যে প্রশ্ন করতে চান। প্রথমে সাংবাদিকরা প্রশ্ন করবেন না, প্রথমে প্রশ্ন করবেন নাগরিকবৃন্দ, পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। মাননীয় প্রশাসক, আমি একজন সংস্কৃতি কর্মী। এই দীর্ঘক্ষণ আপনার 1061 কোটি টাকার বাজেট শুনলাম এবং আমরা কৃতার্থ হলাম। আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে দুটি কথা বলতে চাই। নারায়ণগঞ্জে যে উন্নয়নের বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন অত্যন্ত চমৎকার, আপনাকে অভিনন্দন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে নারায়ণগঞ্জের সংস্কৃতি চর্চা নিয়ে আপনার এই দীর্ঘ বাজেটে কোনো কথা আমি পেলাম না। যেটুকু পেলাম সেটি হচ্ছে শহীদ মিনার, এবং আমি শেষ করি শহীদ মিনার এবং আলী আহমদ পোশাকের ব্যবহারের কথা বলেছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জে সংস্কৃতি চর্চার কোন জায়গা নেই, একমাত্র শহীদ মিনারটি আছে, যেটিও বৃহৎ অংশ হকার দ্বারা বেষ্টিত। সেটিকে অনতি বিলম্বে হকারকে মুক্ত করা। একই সাথে নারায়ণগঞ্জের ঐতিহাসিক একটি স্থাপনা চেম্বার বলে খেত, এটাকে আপনি অবমুক্ত করবেন, এটা আমার বিশেষ দাবি। একই সাথে নারায়ণগঞ্জে নারী বান্ধব কোন টয়লেট নেই আপনার বাজেটে, এটা একটু আমি যুক্ত করতে চাই। একই সাথে আরেকটি বিষয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সংস্কৃতি এবং ক্রীড়া নিয়ে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। আমি ছোট্ট প্রস্তাব দিতে চাই, নারায়ণগঞ্জে যে গোটা এমপিওভুক্ত স্কুল আছে কিংবা সরকারি স্কুল আছে, স্কুলের মাঠগুলো অবশ্যই ওই এলাকার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করা, একই সাথে একটি রুমকে সংস্কৃতি চর্চার জন্য অবমুক্ত করা। আমি এই বলে আপনাকে দৃষ্টি আকর্ষণ করলাম। ধন্যবাদ। আমি আপনাদেরকে বলতে চাই, একটু সুন্দরভাবে আমি প্রশ্নগুলি উত্তর দিতে চাই। আমি শুধু একজনের প্রশ্ন নিতে চাই না। এখানে আজকে যে প্রশ্নকর্তা করেছেন আমি তার একটা প্রশ্নের উত্তর দিব, সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। যেমন শিক্ষার ব্যাপারে বলছে, সেটা আমার ওইগুলি কিন্তু আমার অধীনে না, ওটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ডিপার্টমেন্ট, এক্সট্রা ডিপার্টমেন্ট, তারা শিক্ষা দেখে। তা আপনি যে সংস্কৃতির যে বিষয়টা বলেছেন, আপনি জানেন যে আমি মাত্র 6 মাস হয়েছে এই দায়িত্ব গ্রহণ করেছি। এই দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা অনেকে বলেন যে এই যে চুনকা পাঠাগারে কিন্তু অনেক সাংস্কৃতিক চর্চার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। আমরা তো দেখি প্রতিদিনে সেগুলি অব্যবহৃত রয়েছে, সেগুলিতে কিন্তু সাংস্কৃতিক চর্চার খুব একটা দিকে আমরা দেখি না। তারপরে আপনাকে বলতে চাই, আপনাকে আশ্বস্ত করতে চাই যে নারায়ণগঞ্জ সবসময় একটি সাংস্কৃতিক চর্চার একটি প্রাণকেন্দ্র ছিল। সেই প্রাণকেন্দ্রকে আরো বেগবান করার জন্য ইতিপূর্বে জায়গাতে একটা প্রজেক্ট, আমি এই বাজেটটা কোনো ফাঁপা বাজেট দিইনি। এই বাজেটের মধ্যে যা দিয়েছি, যেটা বাস্তবায়ন করতে পারবো সেটাকে দিয়েছি। আমি আরো অনেক কিছু দিতে পারতাম, যেমন শহীদ জিয়া হলটাকে একটা সাংস্কৃতিক হাব বা কেন্দ্র হিসাবে আমরা গড়ে তোলার জন্য ইতিপূর্বে প্রজেক্ট জায়গার মাধ্যমে দেওয়া হয়েছে। সেই জিয়া হলটা হলো শহীদ জিয়া টাউন হল। সেই টাউন হলের মধ্যে সাংস্কৃতিক চর্চা অনেকগুলি দিক সেখানে উল্লেখ করা রয়েছে, প্রজেক্টের মধ্যে রয়েছে। প্রায় 100 থেকে 150 কোটি টাকা ব্যয় সেটা নির্মিত হবে। সেটা আসলে আশা করি দ্রুত কাজ শুরু হবে। সেখানে 2টাই থাকবে, এরকম আরো বড় একটা 1500 লোক যাতে বসতে পারে এই ধরনের একটা অডিটোরিয়াম থাকবে, আর একটা 800 লোক যাতে বসতে পারে এরকম অডিটোরিয়াম থাকবে, কয়েকটা অডিটোরিয়াম থাকবে ছোট ছোট। তারপরে নাট্যশালা থাকবে, তারপরে আপনার গান শিক্ষার জন্য ভিন্ন ভিন্ন একাধিক থাকবে। এবং এটার মধ্যে এই সাংস্কৃতিক চর্চার সকল দিক
কে ওই জায়গায় করা হবে, 11 তলা বিশিষ্ট হবে, ভবন হবে। সেই ভবনের মধ্যে আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমান আমাদের একটা আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকে আমরা এই ভবনটি যাতে দ্রুত হয় এবং নারায়ণগঞ্জবাসী যাতে এটাকে এবং এই যে চুনকা পাঠাগার সেটাকে এই সাংস্কৃতিক চর্চার একটা বড় ধরনের কেন্দ্র হিসাবে পায় এবং সাংস্কৃতিক চর্চা করতে পারে, সেটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রশাসক, আমি মোহাম্মদ নাসির উদ্দিন বন্ধু, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক। আপনার ধার্মিক বক্তব্য শুনে আমরা সবাই গর্বিত। আমরা নারায়ণগঞ্জের বাসিন্দা হিসেবে আমরা অনেক গৌরব অনুভব করি। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী বিধৌত নারায়ণগঞ্জ, আন্দোলনের সূত্রাগার নারায়ণগঞ্জ, সেই জন্য আমরা গৌরব অনুভব করি। মাননীয় প্রশাসক মহোদয়, ইতিপূর্বে সামারসেবের উপর যে কর ধার্য করা হয়েছিল ওটা আপনি প্রত্যাহার করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রশাসক মহোদয়, আপনি নিশ্চয় অবহিত আছেন যে আমাদের যে আমরা ট্যাক্স দেই সেই ট্যাক্সের উপর পানি কর বসানো আছে। কেন আমরা পানি কর দিব? কারণ 5% পানি কর নেওয়া হচ্ছে। কারণ ওয়াসা থেকে যে পানি সরবরাহ করা হয় আমরা সেটা বিল দিয়ে থাকি। অতএব সেই পানি কর প্রত্যাহার করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর কথা হলো যে বহু পূর্বে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে বিশুদ্ধ এবং সুপেয় পানি 200 ফুট পর পর বিভিন্ন জায়গায় মানুষদেরকে সেই পানি সরবরাহ করা হতো বিনামূল্যে। কিন্তু এখন সেই ব্যবস্থা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলো, কিন্তু সেই ব্যবস্থা এখন নাই। ওই ব্যবস্থাটা পুনর্বহাল করার জন্য আমি আপনার প্রতি দৃষ্টি নিবন্ধ করছি। আরেকটি প্রস্তাব, আরেকটা কথা, সেটা আমাদের কবরস্থান। সেই কবরস্থানে আজ থেকে 50 বছর 70 বছর আগে যারা ক্রয় করে নিয়েছে সেগুলো এখনো ওয়াল করে দেওয়া আছে। আমার প্রস্তাব হলো 5 যুগ পরে সেই জেনারেশন আর থাকে না, সেগুলোকে ভেঙে ফেলতে হবে এবং নতুন করে আবার বিক্রি করতে হবে। আর 2 নম্বর হলো সেই কবরস্থানের উন্নয়নের জন্য পূর্ব দিকে যে খালটা আছে সেই খালটা ভরাট করতে হবে। মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না, কবরের স্থান পাওয়া যাচ্ছে না। বক্তব্য আরো ছিল, আমি আর বলবো না, শুধুমাত্র এইটুকুই বলবো যে 2 নম্বর রেলগেটের দক্ষিণ পাশে দিয়া ওই চাষারা মহিলা কলেজ পর্যন্ত ওই রাস্তাকে আপনি যে দুঃসাহসিক পরিকল্পনা পাশে দিয়া রাস্তাটাকে পাকা করে মহিলা কলেজ দিয়ে বের করা হোক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি তো নারায়ণগঞ্জের মানুষের পক্ষে সবসময় কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনি এখানে যে প্রশ্নটা করেছেন, প্রথমে হচ্ছে পানির কর। এটা আমি একটা কথা বলি যে আমি এখানে শোষণ করতে আসিনি। আপনি দেখেছেন এই বছর কোনো কর বসানো হয়নি, কোনো কর বৃদ্ধি করা হয়নি। আপনারা প্রশ্ন করতে পারেন যে কর বৃদ্ধিটা কিভাবে হলো, তাহলে আপনি এত বড় বাজেট কিভাবে দিলেন 1061 টাকার প্রায়। আমি একটা কথা বলি, আপনার প্রশ্নের উত্তরের পূর্বে আমি একটা কথা বলি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই পর্যায়ে ছিল, আপনি দেখেন কর কিভাবে বাড়াতে, কর সাধারণ মানুষ থেকে বাড়াবে কেন? আমি আইসা দেখলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর বিভাগের কাগজপত্র বিভিন্ন বড় বড় ফাইলগুলি নিয়ে দেখলাম যে আমি প্রথম আকিজের ফাইলটা দেখলাম। বন্দরের 5টা শিল্প প্রতিষ্ঠান তাদের রয়েছে। আমি তাদের দেখলাম যে তারা মাত্র 98,000 টাকা কর, 98,000 টাকা। এত বড় বড় 5টা শিল্প প্রতিষ্ঠান এইভাবে কিভাবে সে 98,000 টাকা কর দেয় সেটা আপনারা বুঝবেন। আমি সেটা রিঅ্যাসেসমেন্ট করার জন্য সেটা আমি নির্দেশ দিলাম এবং তাদেরকে নোটিশ দিলাম। তারা রিঅ্যাসেসমেন্ট হলো 1 কোটি বার্ষিক 1,61,60,00,000 টাকা, 1,61,60,00,000 টাকা সেটা কর নির্ধারণ হলো। হওয়ার পরে আমরা বললাম আপনাদের এই কর নির্ধারিত হয়েছে, এটা সম্পর্কে আপনারা শুনানির জন্য আমরা একটা ডেট দিলাম। ডেটের মধ্যে আসলাম,
আসার পরে তারা সম্পূর্ণ আমরা যেটা নির্ধারণ করছি সেটা তারা মাইনে নিল এবং তারা সেই কর ইতিপূর্বে পরিশোধ করেছে। তো সেই আমরা এইভাবে আপনারা জানেন যেমন ফকির গ্রুপ একটা সামারসাবল ব্যবহার করে, তো শিল্প প্রতিষ্ঠানে এগুলি ব্যবহার করলে কিন্তু টাকা দিতে হয়, কর দিতে হয়। সেটাকে আমরা কিন্তু নোটিশ দিয়েছি, তাদের 39 লক্ষ টাকা পাওয়া না, সেইটা নোটিশ দিয়েছি। তারা কিন্তু তাদের সর্বোচ্চ ব্যক্তি আমার কাছে এসেছে এবং তারা সেটা পরিশোধ করার এবং তারা যা কর হয় সেটা দেওয়ার তারা কিন্তু ইচ্ছা পোষণ করেছে। তো আমরা এগুলি সহায় আমরা করটাকে বৃদ্ধি করতে চাচ্ছি। এখানে নাসিরউদ্দিন মন্টু ভাই যে প্রথম প্রশ্নটা হলো যে উনি বলেছেন যে আমাদের যে কর আদায় করা হয় সেটা সর্বনিম্ন পর্যায়ের সর্বনিচে লেখা আছে যে 2% আপনার নেওয়া হয়, পানির কর নেওয়া হয়, সেই 5% না 2%। সেই করটা কি? সেই করটা কিন্তু ওই যে খাবার পানি না, শুকনো পানি না, সেই করটা হলো বাসা বাড়িতে যে পানিটা ব্যবহার হয় বা পানিটা ব্যবহার করা যে পরে যেটা আপনারা ছেড়ে দেন, সেই পানিটা কর। এটা শুধু নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জের সবচেয়ে এটা কিন্তু আমরা করি নেই। তারপরেও এটা পরিমাণ খুবই কম, যে 500 টাকা মনে করেন কর হয়, সে 2% আর কয় টাকা? হ্যাঁ, 5 দুগুণে 10 টাকা। তো সুতরাং এটাও কোনো বড় বিষয় না, এটা ভবিষ্যতে আমরা বিবেচনা করে দেখবো, ইনশাল্লাহ তাকে আশ্বস্ত করছি। আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের সরকারের মূল লক্ষ্য হলো খাল ডোবা এগুলি ভরাট করা যাবে না, এগুলি আরো উদ্ধার করতে হবে। সেই জন্য নাসিরউদ্দিন মন্টু ভাই যে কবরস্থানের পাশে যে বিষয়টা বলেছেন, আমরা চেষ্টা করব খালটাকে অব্যাহত রেখে পরবর্তীতে ওদিকটা ব্রিজ করে পিছনের দিকে বর্ধিত করা যায় কিনা সেটা আমরা এই সিটি কর্পোরেশন থেকে আমরা চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ, আপনাকে আশ্বস্ত করছি। আর রেল লাইনের হকার যেটা বলেন, আসলে যদি শ্রম দেন কোনো কাজে কিন্তু বৃথা যায় না। আপনার মহিলা কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু এটা প্রায় 15-20 হাজার ছাত্রছাত্রী, তাদেরকে উপেক্ষা করে কোনো কিছু করা কিন্তু সম্ভব। আমি তাদের সাথে বিভিন্নবার কথা বলেছি, তাদেরকে বুঝিয়েছি নারায়ণগঞ্জের মানুষের যে দুর্ভোগটা সেটা বলেছি, বলার পরে কিন্তু তারা রাজি হয়েছে। কিছু সত্য আমরা তাদের সেই সত্যগুলি পূরণ করছি। আপনি দেখেন একটা হিন্দু ফ্যামিলি সেখানে ছিল, আমি সেই ফ্যামিলিটারে যাতে পুনর্বাসিত হয় 2টা রুম করে, তারা একটা কলাপাতা ক্যাচার ঘরে ছিল ছোট, কিন্তু আমি 2টা টিন শেড রুম করে দিতেছি যাতে সে সুন্দরভাবে বসবাস করতে পারে। তো এই যে রোডটার কথা বলছেন, মহিলা কলেজ থেকে আপনার অনিল হোটেলের এই দিকটা দিয়ে আমি আমার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী এই রোডটা ইতিপূর্বে টেন্ডারের প্রক্রিয়াধীন আছে এবং টেন্ডার সম্পূর্ণ হলে কার্যক্রম শুরু হবে এবং এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের আরো সহযোগিতা লাগবে। কারণ এই চিপা রোড করলে হবে না, ওখানে বড় রোড করতে হবে। আরো ভিতরের দিকে যারা দখল করে আছে, ঘর নির্মাণ করে আছে, সেগুলি ভেঙে আপনার পরিবেশ বান্ধব একটা রাস্তা করতে হবে যাতে জনগণ এখান দিয়ে যেতে পারে সুষ্ঠুভাবে। কারণ এটা করতে পারলে আমি মনে করি যে আমি এই নারায়ণগঞ্জটাকে কিছুটা হলেও যানজট মুক্ত করা যাবে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। শাখাওয়াত ভাইকে এবং তার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সেবামূলক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 27টি ওয়ার্ডে সকল প্রকার মানুষের দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে। এবং আমরা দেখেছি 5 মাস 6 দিন আগে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি নিয়োগ পাওয়ার পর থেকেই অক্লান্ত পরিশ্রম করে নারায়ণগঞ্জের প্রতিটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি নাগরিকের সেবা মান নিশ্চিত করা, সেবা নিশ্চিত করা, স্বল্প সময়ে সেবা নিশ্চিত করা এবং দ্রুত সেবা নিশ্চিত করার জন্য তিনি কাজ করছেন। নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যে সমস্যা আমরা দেখতাম, নারায়ণগঞ্জে বিশেষ করে নাগরিকদের চলাফেরার জন্য ফুটপাত যে দখল হয়ে থাকত এবং প্রচুর পরিমাণে অটো রিকশার কারণে যানজট লেগেই থাকত। সাখাওয়াত সাহেবের উদ্যোগে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য 5 ওনারও পরামর্শ এবং উদ্যোগে, সেই সঙ্গে আমরাও সাখাওয়াত সাহেবের এই উদ্যোগকে দলমত নির্বিশেষে আরো অন্যান্য রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা সেই যানজট নিরসনে সাখাওয়াত সাহেবকে সহযোগিতা করেছি এবং কিছুটা দুর্ভোগ লাঘব হয়েছে বলে আমি মনে করি। আমি গতকাল আমার অফিস শেষে আমি শহরে ঢুকেছি। যখন চাষারা দিয়ে আমি শহরে ঢুকি, আমি দেখলাম, এটা গতকালের দৃশ্য, আপনার সিটি কর্পোরেশনের কালো বেস্ট পরা কিছু ভলান্টিয়ার, তারা যখন এই চাষারার মোড়ে দাঁড়িয়েছিল বিভিন্ন প্রান্তে, তাদের দেখে হকাররা এমনিতেই চলে যাচ্ছে। এই যে আপনাদের কর্পোরেশনের লোকজনদেরকে দেখার পরেই হকাররা অনেকটাই নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, এটাই আপনার সফলতা বলে আমি মনে করি। এবং এই পরিস্থিতি যদি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে, সকলের প্রচেষ্টা অব্যাহত থাকে, যারা এই হকার তারাও আমাদের পরিবারের অংশ, আমাদের ভাই, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু নাগরিক জীবন নিরবিচ্ছিন্ন এবং সুন্দর করার জন্য, পরিচ্ছন্ন নগরী গড়ার জন্য আপনার এই উদ্যোগের সঙ্গে আমরা নাগরিক বৃন্দ এবং আমরা যাদেরকে প্রতিপক্ষ মনে করি, কিন্তু আমি কখনো তাদেরকে প্রতিপক্ষ মনে করি না, তাদেরও সংসার রয়েছে, সবকিছু রয়েছে, তাদের জন্য আপনার আলাদা চিন্তা ভাবনা রয়েছে, আলাদা সড়কে আপনি তাদের বসার ব্যবস্থা করে দিবেন, আশ্বস্ত করেছেন। তারপরেও কিছু অসাধু হকার তারা চেষ্টা করছে এই জনজীবন যাতে নিরবিচ্ছিন্ন সুন্দরভাবে জনজীবন পরিচালিত না হয়, তারা চেষ্টা করছে সেগুলোকে নষ্ট করতে। আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনারা নগরবাসীকে নিরবিচ্ছিন্ন এবং সুন্দর জীবন ব্যবস্থার জন্য, আমাদের ছাত্রছাত্রী, আমাদের পরবর্তী প্রজন্মের চলাফেরা নিশ্চিত করার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং এই সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত জানাবেন। আপনাদের জীবন ধারণের জন্য নানান রকমের ব্যবস্থা সিটি কর্পোরেশনের উদ্যোগ গ্রহণ করবে, আমরাও সেই উদ্যোগের পাশে সহযোগী ভূমিকায় থাকবো বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সুতরাং এই সফলতা এই নগরবাসী সকলের সফলতা, আপনার উদ্যোগ এবং নগরবাসী সকলের সহযোগিতায় আপনার উদ্যোগ সফল হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি সেই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। আজকে বাজেট নিয়ে আমি দু একটি কথা এবং দু একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো যে আপনি এই 5 মাসে যে বাজেট প্রণয়ন করেছেন, আমি বিগত বছরের 2024-25 এবং 25-26 অর্থ বছরের বাজেট আমি দেখলাম এক নজরে। আপনি গত বছরের বাজেটের চাইতেও আপনার যে প্রস্তাবিত এবারের বাজেট, সেই বাজেটে আপনি অনেক বেশি আয় দেখিয়েছেন এবং অনেক বেশি বরাদ্দ, আপনি সে আয় থেকে উন্নয়ন কাজে অনেক বেশি বরাদ্দ আপনি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নাগরিকদের। কিন্তু এখানে একটি বিষয় আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এই বাজেট বাস্তবায়নের জন্য শুধু আপনি একার দক্ষতাই যথেষ্ট নয়, আপনার সঙ্গে আপনার সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রয়াস এবং ঐক্যবদ্ধ আপনার সঙ্গে আপনাকে সহযোগিতা করার মানসিকতা যদি থাকে, তাহলে এই বাজেট লক্ষ্য বাস্তবায়ন আপনার জন্য সহজ হবে। কিন্তু আমি দেখেছি গত 25-26 অর্থ বছরে
আপনার যে প্রস্তাবিত বাজেট ছিল সেই বাজেটের চাইতে আপনি সংশোধিত বাজেটে গিয়ে আমি দেখেছি আপনি অনেক বেশি অর্থ আপনি কিন্তু খরচ করতে পারেন নাই। এটি আপনার প্রশাসনিক দুর্বলতা, কারণ আপনি মাত্র নতুন বসেছেন। যারা এই পরিষদে কর্মকর্তা হিসেবে ছিল আপনার সহযোগী, তাদের দক্ষতার হয়তো কোথাও কোনো ঘাটতি থাকার কারণে আপনি সেই বাজেট পূর্ণাঙ্গভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন নাই। নাগরিকবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার এই 1061 কোটি টাকার বাজেট যদি দক্ষতার সঙ্গে আপনি এই বছরে খরচ করতে পারেন, তাহলে নাগরিকবাসী, নারায়ণগঞ্জবাসী এবং সিটি কর্পোরেশনবাসী সকলেই উপকৃত হবে। আমার শুধু প্রশ্ন থাকবে, আপনি এই বছর যে প্রস্তাবিত বাজেট করেছেন 1061 কোটি টাকার যে প্রস্তাবিত লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেছেন, আপনি কি আপনার এই প্রশাসনিক দক্ষতা যারা রয়েছে তাদের মাধ্যমে আপনার পক্ষে কি এই 1061 কোটি টাকার বাজেট বাস্তবায়ন সম্ভব কিনা এই বিষয়টি জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি একটি সুন্দর বাজেট উপস্থাপন করেছেন এবং এই সুন্দর হল রুমে আজকে ভরপুর সকলের উপস্থিতিতে কত আগ্রহ নিয়ে এই নগরবাসী এসেছে, আপনি তাদের আগ্রহের যথাযথ মর্যাদা দিতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর দিয়ে আমি শুনে আমি এখান থেকে বিদায় নিতে চাই আপনার অনুমতি সাপেক্ষে। ধন্যবাদ সাগর সাহেব, ধন্যবাদ সিটি কর্পোরেশনের সকল প্রশাসনের সঙ্গে সকল জড়িত কর্মকর্তা কর্মচারীদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত জেলা পরিষদের প্রশাসক মহোদয়, আপনি যে প্রশ্নটি করেছেন যে গত বছর যে কিছু বাজেট, আমি গত 5 মাস এখানে এসেছি, আসার পরে যে বাজেট যে প্রজেক্টগুলি আপনার মামলার কারণে যেমন আপনার সিদ্ধিরগঞ্জ এলাকায় আপনার একটা আছে যে শ্মশান আছে, সেই শ্মশানটা আপনার বাস্তবায়িত এই টাকা 3 কোটি টাকা 3 কোটি টাকার প্রজেক্ট, সেটা বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু হাইকোর্টে স্টের কারণে যে একটা বড় শিল্প গোষ্ঠী সেটাকে স্টে করেছে। আমি এখানে নিজে মামলা পরিচালনা করেছি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ পরিচালনা করেছে, আমরা এখানে জিতেছিলাম, আমরা আবার কাজ শুরু করেছিলাম, কিন্তু হাইকোর্ট থেকে স্টে করার কারণে এরকম অনেকগুলি প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলি মামলার কারণে আপনার বন্ধ আছে, যার কারণে যে বাজেটে যে বিষয় প্রজেক্টগুলি ছিল সেগুলি আপনার আমাদের বিলম্ব হচ্ছে। যেমন এই যে মামলাগুলি আমি ইতিপূর্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাইকোর্টে ব্যারিস্টার নিয়োগ দিয়েছি আমাদের দেশের পক্ষে, আমরা ইতিপূর্বে সেটা সুফল পাওয়া শুরু করেছি। আমরা চেষ্টা করছি মামলা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে, কারণ সিটি কর্পোরেশন শুধু মামলার পিছনে দৌড়াবে সেটা আমি চাই না, আমরা মামলার পিছনে দৌড়াতে চাই না। আমি আপনাকে বলতে চাই যে আর্থিক, আপনি একটা ইঙ্গিত করেছেন যে আপনি 1061 কোটি টাকার গত বছর তো আমি বাজেট করি নাই, ওটা কি ফাঁপা খোলা বাজেট ছিল, যেটা বাস্তবায়নযোগ্য ছিল না, সেটা করছে, কিন্তু আমি সেই কথাগুলি বলতে চাই না। আপনি আরেকটা কথা বলেছেন যে এই যে আপনি যে বেশি টাকার এটা দিলাম, এটা আমি সাহস পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে। আমি বসার পরে উনি থোক বাজেট আমার 14 কোটি থোক টাকা দিছে, বরাদ্দ মানে পাঠাই দিছে, একদম এই টাকা পাঠিয়ে দিচ্ছি, 14 কোটি টাকা আমাকে ইতিপূর্বে দিচ্ছে। তো এরকম আমি মনে করি কোন যে বাজেটটা দিয়েছি, যদি সামনে ভাগ্যে থাকে বাজেটের অধিবেশনে এখানে বসা, আপনারা দেখবেন আমরা এটাকে বাস্তবায়ন করেছি। তবে একটা প্রজেক্ট কিন্তু 2 বছর, যেমন যে পানির যে প্রজেক্টটা বিদেশি আপনার এডিবির 1695 কোটি টাকা প্রজেক্ট, সেটা একটা বড় প্রজেক্ট। সেটা আপনার এই যে যেমন আপনি যে বাজেটের মধ্যে বলছেন
এটা যেমন একটা লিফটে 17 কোটি, কয়েকটা লিফটের জন্য 17 কোটি টাকার একটা বাজেট ছিল, এটা নিয়ে হাইকোর্টে স্টে করে রাখছে। তো সেটা তো আমরা ইতিপূর্বে আমি এসে সেটা আপোষ করে এই কি করছি, কার্যাদেশ হবে, সেটা শুরু হবে। তো এরকম মামলা চালে ওইরা সিটি কর্পোরেশন যাতে কার্যক্রম নষ্ট না হয় সেটার প্রতি আমার পুরা আছে। তো আপনাকে ধন্যবাদ, এখানে উপস্থিত হয়েছেন এবং সুচিন্তিত মতামত দিয়েছেন। প্রশাসক এবং সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি আসলে একটু আমি নাগরিক বৃন্দদেরকে হতাশ না হওয়ার জন্য বলছি, আমাদের প্রশাসক এবং চেয়ারম্যান, আমি আসলে কোনো প্রশ্ন করতে চাই না, আমি শুধু এতটুকু উল্লেখ করতে চাই। আমি প্রথমেই ধন্যবাদটা এই কারণে দিতে চাই যে আমাদের সবচেয়ে বড় সফলতা হলো যে আজকে যে বাজেট আপনি ঘোষণা দিয়েছেন, এর মাঝে আমি উপস্থিত দেখতে পাচ্ছি সমস্ত নাগরিক সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা এটা আমরা প্রিভিয়াস কোন সময় আমরা সেই অবস্থাটা দেখতে পাই না। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা অর্জন, যে বর্তমান সরকারের আমরা দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে যে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটারই পরিবেশ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং যেহেতু নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে সম্পৃক্ত, এই উন্নয়ন প্রকল্পের উন্নয়নের ক্ষেত্রে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা রয়েছে। আমরা মিলেমিশে কাজটা করতে চাই। সবচেয়ে যে বড় বিষয়টি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, আপনার কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমরা কখনোই যেন নারায়ণগঞ্জবাসীকে সম্পৃক্ত করতে যত না ভুলে যাই। আমরা যাই ঐক্যবদ্ধভাবে সমস্ত নারায়ণগঞ্জবাসী তাদের পরামর্শ সুচিন্তিত যে মতামত দিবেন, সেটার আলোকেই যেন আমরা নারায়ণগঞ্জকে মানুষের কাছে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যেন সিটি প্রশাসন কাজ করবে, ইতিমধ্যেই আপনি সেটা প্রমাণ স্বাক্ষর রাখতে পেরেছেন যে মানুষের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটা কিন্তু অনেক সময় পূরণ না হলেও এই অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জের বাসীর মধ্যে আশা সঞ্চার করেছে। এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেমন বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থে উনি কাজ করতে চান, সেটারই বাস্তব উদাহরণ হিসেবে আমরা নারায়ণগঞ্জকে উল্লেখ করতে পারি। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসলে প্রশ্নোত্তর পর্ব কথা বলা হয়েছে। প্রশ্নোত্তর পর্বে আমার মাননীয় যারা নাগরিক বৃন্দ আছেন তারা করবেন। আমরা শুধু এতটুকু আমি আপনার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আপনাদের যে স্বপ্নের নারায়ণগঞ্জ অচিরে ইনশাল্লাহ বাংলাদেশের মাননীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যেমন এগিয়ে যাবে, নারায়ণগঞ্জবাসীকে আপনি আত্মমর্যাদাশীল একটি জেলা হিসেবে বাংলাদেশের মুখে যে প্রতিষ্ঠিত হবে, সেটা সুফল আপনিও বহন করবেন, সেটা অচিরে সেটা প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন, পরামর্শ দেবেন। ইনশাল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতে নতুনভাবে নির্মিত হবে নারায়ণগঞ্জ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাক্ষাৎ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দুজনে একটু যাবো, এই জন্য আপনার কাছে অনুমতি নিয়ে একটু কথা শুনে যান দুইজনে। আমি বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আপনাদের মতো দুইজন সজ্জন ব্যক্তি, স্বচ্ছ ব্যক্তিকে এই পদে নিয়োগ দিয়েছে এবং আপনাদের মাধ্যমে এই নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে, এটাই আমার প্রত্যাশা। না সবাই আপনাদের যারা চলে যাবেন, তা আপনাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন। প্যাকেট দেওয়া হয়েছে সব। এরপরে কার প্রশ্ন আছে? আজকে 2026-2027 অর্থ বছরে বাজেট ঘোষণা সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সাকাত হোসেন খান সাহেব, আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী, যোগ্য প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে প্রতিষ্ঠা করার জন্য, যাকে আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। ওনার 25শে ফেব্রুয়ারি 2026
যোগদানের পর থেকে প্রশ্নটা করেন, প্রশ্নটা করেন। প্রশ্ন করছি। আজকে যে 5 মাস 5 দিন আমার হিসাবে 5 মাস 5 দিন, এই অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জে আমি 16-20টা প্রজেক্ট আপনি যে এতক্ষণ করলেন, ঘোষণা করলেন, আমি পুঙ্খানুপুঙ্খানু ওই প্রতিটা লাইনে আমি ফলো করেছি। এত সুন্দর অল্প সময়ে 5 মাসের যে কাজ, এটা অতীতের কোন মেয়র আমার দৃষ্টিতে, যেহেতু আমি এই নারায়ণগঞ্জ সিটির একজন সন্তান, আমার বাসস্থান পশ্চিম দেবু, আমি একজন অ্যাডভোকেট, জেলা আইনজীবী সমিতির সভাপতি। আমি এই 1061 কোটি টাকার বাজেট, আমি যে কথাটা ইতিমধ্যে আমাদের মামুন এবং রাজীব বলে গেছেন যে এই বাজেট যে ঘোষণা করেছেন, আমার বিশ্বাস যে পুরো টাকাটাই আপনি নারায়ণগঞ্জবাসীর জন্য ব্যয় করতে পারবেন এবং আপনার যোগ্য ওইরকম কর্ম আছে এবং আপনার সাথে যারা আছে পৌরসভা, তারাও সেরকম যোগ্য। আমি আশা করি 160 কোটি টাকা আমরা পুরোটাই খরচ করে আমাদের নারায়ণগঞ্জবাসী যাতে উপকৃত হয় সেটা করবেন। আমি প্রশ্নটি ভিন্ন টাকার প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, আপনি হয়তো জানেন যে আমি একজন বিএনপির কর্মী। আমরা ইতিপূর্বে এই বিনোদন সুপার মার্কেটের সামনে আমরা একটি বিএনপির অফিস টেন্ডারের মাধ্যমে আমরা 4 জন ব্যক্তি টেন্ডার দিয়েছিলাম। অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট হুমায়ুন, হাবিব, মৃত এহসান খোরশেদ। এই 4 জনের টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ টেন্ডারে আমরা পেয়ে একটা অফিস করেছিলাম। সেখানে আমাদের বিএনপির কর্মকাণ্ড চলত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রতিনিয়ত সেখানে বসে কাজ করতাম। কিন্তু আপনার পূর্ববর্তী মেয়র উনি এটা আমাদের সাথে আশ্বাস দিয়ে আমাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয় আমাদের সেই অফিসটা এবং ওইখানে বিনোদন মার্কেটটা ভেঙে এখন বহুতলা একটি বিনোদন সুপার মার্কেট করেছে। কিন্তু আমাদের প্রশ্ন, আমরা যে টেন্ডারের মাধ্যমে বৈধভাবে এই বিএনপির অফিস নিয়েছিলাম, আমাদেরকে আশা দিয়েও আমাদের সেই অফিস দেওয়া হয়নি। আমাদেরকে বরঞ্চ মামলা জড়িয়ে কোর্ট থেকে আমাদেরকে এক প্রকার অন্যায়ভাবে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আমরা আপনার কাছে জানতে চাই, আপনিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আপনিও এদেশের একজন পলিটিশিয়ান। এখানে আমরা এখন বর্তমানে সরকারি লোক, কিন্তু বিরোধী দল আওয়ামী লীগের অফিস আছে, অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক আছে, কিন্তু আমরা বৈধভাবে অফিস দিয়ে সেই অফিস কেন পেলাম না? আপনার কাছে জানতে চাই। আমরা অফিস চাই, আমাদের বৈধ অফিস আমরা ফিরে চাই আপনার কাছে। এই প্রশ্ন আমি আরেকটি কথা, আমি নারায়ণগঞ্জের দেবভোগের সন্তান। আমার দেবভোগের মেয়রে আমার দেবভোগের রাস্তা যেমন ভাবে করে নাই, এখন রাস্তা দেবভোগের রাস্তা একদম চূর্ণ, আমরা চলাফেরা করতে পারিনি। আমার রাস্তার যেখানে মূল প্রবেশ পথ এবং বাহির পথ, সেই পথের মধ্যে একটা পার্ক করা আছে এবং ওই পার্কে নিয়ে প্রতিদিন সেখানে মাদকাসক্ত ছেলে পেলে বসে থাকে এবং মাদকের কার্ডটা ছিনতাইকারীর কার্ডটা। আমরা চাই সেই জায়গাটা রহমতুল্লাহ যে জায়গাটা ভেঙে দিন আমাদের রাস্তাটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই দুইটা প্রশ্ন। দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো বিএনপি অফিস। আপনারা জানেন যে এটা নিয়ে আমিও আন্দোলন করেছি, মামলায় আমিও হিয়ারিং করেছি। মামলা চলা অবস্থায় আপনারা জানেন যে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের মামলার দরকার নাই, মামলা আসেন উঠে ফেলি, মামলাটা উঠে ফেলেন, যেহেতু আপনারা টেন্ডারের মাধ্যমে পেয়েছেন। আপনারা পরবর্তীতে এই আমি যে দুটো ভবন করবো, একটা ফ্লোর, দ্বিতীয় তলাটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। এটা আমাদের কথা বলে বিল্ডিংটা ভাঙা হয়েছিল।
কিন্তু সেই কথাটা রাখা হয় নাই। সেই কথাটা রাখা হয় নাই। উনি এই বিল্ডিংটা ভেঙে অলরেডি 5 তলা পর্যন্ত ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিক্রি এবং ভাড়া দিয়েছে, ভাড়া না বিক্রি করে ফেলেছে। তো এখন ওই ভবনের 6ষ্ঠ তলাটা বাকি আছে, খালি আছে, এবং সেই আপনাদের তো যেটা বিক্রি হয়ে গেছে সেটা তো আমার দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 6ষ্ঠ তলায় যেহেতু লিফটের ব্যবস্থা আছে, 2টা লিফটের ব্যবস্থা আছে, 6ষ্ঠ তলাটি আপনারা যেহেতু টেন্ডারের মাধ্যমে পেয়েছেন, 6ষ্ঠ তলাটি আপনাদের জন্য বরাদ্দ ইতিপূর্বে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং 6ষ্ঠ তলা আপনারা সেই অফিসটা পাবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার যে রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউটটা ভাঙা হয়েছিল রাস্তাকে প্রশস্ত করার জন্য, এবং সেই রাস্তাটা প্রশস্ত না করে সেখানে কিছু বসার জায়গা, কিছু বেঞ্চের মতো জায়গা করা হয়েছে বা কিছু গাছ লাগানো হয়েছে, যে যার কারণে এখানে যানজট পুরাদমে লেগে থাকে। তো ইতিপূর্বে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এগুলিকে আমরা ভেঙে ফেলে আমরা এই রাস্তাটা ইতিপূর্বে টেন্ডারও দিয়ে দিয়েছি, এটা ভেঙে ফেলে এখানে রাস্তা প্রশস্ত করা হবে। এবং শুধু তা নয়, ইতিপূর্বে আপনারা জানেন যে ওই যে পাগলাতে আমাদের যোগাযোগ মন্ত্রী এসেছিল, যিনি আমার অত্যন্ত প্রিয়, আমরা একসাথে রাজনীতি করছি, সেই একসাথে জেল কেটেছি, একই সাথে জেলে ছিলাম, সেই হিসাবে তার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। তো সেই সময় সে আমাকে বলেছে যে এই রাস্তা প্রশস্তকরণের ক্ষেত্রে সামন্দিয়া, যেমন আমি আওয়ামী লীগ আমাদের অফিস নিয়ে গেছে, আমি আওয়ামী লীগের অফিস নিতে চাই না, বিএনপি সেই কাজ করতে চাই না। আমরা চাই শুধু আওয়ামী লীগের অফিসের সামন্দিয়া যে বারিন্দাটা আছে, রাস্তা প্রশস্ত করার কারণে মনির হোটেলের কিছু অংশ আমি মনির হোটেলকে বুঝিয়েছি, আমি যে কথা বলেছি 2-3 বার, যে যাতে করে এখান দিয়ে কিছু অংশ ভেঙে আপনারা দরকার হলে পিছনের দিকে যাবেন, এটা তো সরকারি সম্পত্তি, এগুলি সবই রেলওয়ের সম্পত্তি। রেলমন্ত্রী আমাকে নিজে বলেছে আপনি জিনিস দেন কোন জায়গায় উচ্ছেদ করতে হবে। আমি বলছি যে না, যারা এখন যে অবস্থা আছে, যদি সরকারের যে সময় যে এখানে প্রয়োজন পড়বে সেখানে সে করতে পারবে, কিন্তু অযথা মানুষকে উচ্ছেদ করার পক্ষে আমি না। যাই হোক, তো আমরা ওদিক দিয়া, কারণ 2 নম্বর গেট এবং 4 যদি প্রশস্ত করতে পারি, যেমন আমরা ইতিপূর্বে ওই যে লাইসেন্স ক্লাব, সেটা আর্মিদের, তাদের সাথে পিডব্লিউডি ইতিপূর্বে হস্তান্তর হয়ে গেছে, দলিল হয়ে গেছে, সেটা তাদেরকে অন্য জায়গায় জায়গা দেওয়া হয়েছে। এই জায়গাটা যাতে প্রশস্ত করে রাস্তাটা প্রশস্ত করা যায় সেই জন্য ওই জায়গাটা হয়েছে। আর 2 নম্বর গেটটা যাতে এগুলি কিছু সংশোধন করে ভাঙে আমরা এই জায়গাটা যাতে গাড়ি বেশি পরিমাণ করতে পারে, সার্কুলেশন হয়, সেই জন্য আমরা ইতিপূর্বে পদক্ষেপ নিয়েছি। টেন্ডার প্রক্রিয়াধীন আছে, আপনারা ইতিপূর্বে দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর আপনার একটা প্রশ্ন করছেন যে দেয়ারবুগ এলাকায় রাস্তা নির্মাণ হয় না, এটারও কিন্তু আপনি জানেন যে দেয়ারবুগের রাস্তাটা নাগবাড়ি পর্যন্ত আপনার, আর হচ্ছে ওই যে ইসের খানপুর 11 নম্বর হাজীগঞ্জের যে কাজটা চলতেছে, চলমান, ওই যে নবীগঞ্জ বুদারঘাটের পরে ওই একসাথে এই দুইটা জায়গা একটা টেন্ডারের মধ্যে, একটা টেন্ডার হয়ে গেছে, টেন্ডার অলরেডি ঢাকার একটা ঠিকাদার পাইছে, ওই কাজটা শেষ করে আপনাদের দেয়ারবুগের রাস্তার কাজ শুরু হবে। হয়তো এই বছরের মধ্যে আপনাদের রাস্তা খুব এটা উন্নত ভাবে করবে, এটা ওই যে মেশিনের ঢালাই হবে, যে ইসের কিনা মেশিনের মাধ্যমে কার্পেটিং হবে, এবং সেটা আপনার এই প্রজেক্টে প্রায় 24 কোটি টাকা ব্যয় এই আপনাদের দেয়ারবুগ আর ওই যে হাজীগঞ্জের যে কতটুকু জায়গা হচ্ছে ডিসি অফিস আর হাসপাতাল পর্যন্ত আসবে। তো এইটার জন্য 24 কোটি টাকা ইতিপূর্বে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আশা করি এটা সুফল আপনারা পাবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি হাফেজ কবির, জি, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এবং বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক। আজকের এই বাজেটে আমার প্রশাসককে আমি অভিনন্দন জানাচ্ছি
যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সকলের সামনে উপস্থাপন করেছেন। স্বাস্থ্য অবস্থা খুব ভালো না থাকলেও খুব কঠিন ভাবে কাজটা করেছেন, এতে তার সুস্থ কামনা করছি। আমি ছিন্নমূল বনি আদমের সন্তান যেগুলা বাস স্ট্যান্ডে এবং লঞ্চ গার্ডে বিভিন্ন রেল স্টেশনে যে বনি আদমের সন্তানগুলা থাকে তাদের ব্যাপারে একটি বাজেট থাকা দরকার মানবতার দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয়ত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দর থানা, সিদ্দিরগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ সদর থানা নিয়ে গঠিত। বন্দর এবং সিদ্দিরগঞ্জ অঞ্চলের ধার্যকৃত বাৎসরিক মূল্যায়ন দ্বিগুণ। সদর থানায় যে পরিমাণ ট্যাক্স ধার্য করা হয় তার তুলনায় কদমতলী অঞ্চলের ট্যাক্স অধিক হয়। এখানে বৈষম্য পরিলক্ষিত হয়। এই বৈষম্যের বিষয়টা অবশ্যই আমলে নেবেন। কারণ হচ্ছে নারায়ণগঞ্জ নগর যেটা সদর করি, একটা ফেরারের বাসা হয় ভাড়া হয় 15,000 টাকা, আর বন্দরের একটা ফেরার বাসা হয় 5 থেকে 7,000 টাকা। কিন্তু সেখানে দ্বিগুণ মূল্যায়ন করা হচ্ছে, সেইভাবে কর নেওয়া হচ্ছে। আর সদরের মধ্যে এই কর কম নেওয়া হচ্ছে, তার দ্বিগুণ আমরা দিচ্ছি। যদি 11 টাকা হয় সদরে, বন্দরে হচ্ছে, সিদ্দিরগঞ্জে হচ্ছে সেটা 22 টাকা। দয়া করে বিষয়টা দেখবেন। যে আপনার প্রশ্ন, আমি দুইটা প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্ন বুঝেছি। আমার আছে প্রশ্ন, জি, আর একটা প্রশ্ন করার কথা, আপনি দুইটা করে রয়েছেন, দুইটার উত্তর দিন। কদম রসুল ঠাকুর দিয়ে মানুষ পারাপার হয়, বাড়িতে যায়, কিন্তু সেখানে আমরা করের বোঝা দ্বিগুণ দিচ্ছি। 25 এবং 26 এবং 27। জি ধন্যবাদ, আমি বুঝছি আপনার প্রশ্নের উত্তর। বসেন, আমি আপনার দেখার উত্তর। 27 নং 26 নং ওয়ার্ডে আমি হ্যাঁ, কিছু পারি নাই কিন্তু ট্যাক্স না হচ্ছে। এটা আমি দেখতেছি, আমি বলতেছি। শুনেন, ছিন্নমূল শিশুদের জন্য এই বাজেটের মধ্যে একটা বড় ধরনের অঙ্কের বরাদ্দ আছে। আপনারা জানেন যে গত বছর এই যে এখানে দেখবেন সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়নের হিসেবে গত বছর ছিল 3 লক্ষ টাকা বরাদ্দ গত বাজেটে। এই বছর আমি সেটাকে বৃদ্ধি করে 1,74,00,000 টাকা বাজেট দিচ্ছি এই হিসেবে ছিন্নমূলদের জন্য। এই প্রশ্নের কিছু তো কথা এসে যায়। আমি ছিন্নমূলদের মধ্যে যাতে তারাও মূল ধারার মধ্যে আসতে পারে সেটার জন্য ইনশাল্লাহ কাজ করতেছি। যাই হোক, আরেকটা প্রশ্ন করেছেন আপনি, বন্দরে কর বেশি, ট্যাক্স বেশি, এটা কি আমি করছি? আমি তো করি নাই। এখন আমি বলি, এখন বন্দর সিদ্দিরগঞ্জ একই পরিমাণ ট্যাক্স দেয়। এখন হয়েছে, আপনি কি চান যে নারায়ণগঞ্জ একই পরিমাণ দেখ? আচ্ছা ঠিক আছে, আপনারা আমি একটা কথা বলি, আমি বলি আপনাদের, আপনি একটা কথা বলছেন সাঁকো দিয়া যান, ভাঙ্গা রাস্তা বা ড্রেন নাই, ই নাই। গত আপনাদের এমপি সাহেব 58টা প্রজেক্ট দিচ্ছে, 58টা বন্দরের একদম আনাছে কানাছে রাস্তা কালবাট এই সেই সব ওয়ার্ড ওয়ারি দিচ্ছে। এবং এটার সাথে আমিও কিছু আরো কিছু ব্যতীত করে অলরেডি আমি বলি 3টার মধ্যে ইতিপূর্বে আমরা প্রাথমিকভাবে 300টা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করতে, 300টা প্রজেক্ট। এগুলি বাস্তবায়িত হলে আর একটা কথা বলি, আপনি যে কথাটা বলতেছেন যে বন্দরে আরো বেশি বাড়া হবে। কি জন্য হবে জানেন? যে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজটা হইলে বন্দরে যাতায়াত সুবিধা হবে। 2 নাম্বার, আমি এবং আপনাদের এমপি 5 নম্বরের কালাম সাহেব আমরা চেষ্টা করছি, যেটা আমাদের স্মৃতি 2006 সালে বেগম খালেদা জিয়া হাজীগঞ্জ নবীগঞ্জ যে ব্রিজটা করার কথা ছিল, সেটা খুব আধুনিক ভাবে আমরা করার জন্য চেষ্টা করব। সেটা হলো, দেখেন বন্দরের সুবিধা দেওয়ার জন্য কি করতেছি, সেই ব্রিজটা হবে এবং ব্রিজটা আপনার নবীগঞ্জ বাজারের ওখান থেকে এসে আপনার একদম এই উপর দিয়া
আপনার ওই যে কোটের দিক দিয়া ওই লিঙ্ক রোডে নামবে যে একটা আরেকটা এদিক দিয়া সিদ্ধিরগঞ্জের দিকে যাবে আরেকটা পার্ট আসবে নারায়ণগঞ্জের দিকে। তার মানে বন্দরের মানুষ আইসা এই ঢাকা যাইবেন, নারায়ণগঞ্জ শহরের ভিতরে আসতে হবে না, যাইবেন ইদিয়া ওই যে কোটের সামনে নাইবা ওই জায়গার থেকে গাড়ি পিছিয়ে চলে যাবে, সিদ্ধিরগঞ্জ যাবেন ওদিক দিয়ে চলে যাবেন। তো সুতরাং আমরা এটা চেষ্টা করছি, আশা করি আমরা এটা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ, সেইভাবে চেষ্টা হচ্ছে। আর যে সকল ইসের কথা বলছেন সাঁকো টাকো, আমি বলি আপনি লিখিত ভাবে কোন জায়গায় সাঁকো আছে সেগুলি দিবেন। যদি সমষ্টিগত স্বার্থে হয়, ব্যক্তি স্বার্থে, যে আপনার বাড়িতে শুধু যাওয়ার জন্য একটা সাঁকো আমি ব্রিজ করে দেবো, সেটা আমি করবো। যদি শত মানুষ, হাজার মানুষের জন্য ব্যবহারযোগ্য হয় সেটা আমি করে দেবো। আপনি আবেদন করবেন, আমি করব। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রশাসক মহোদয়, আমি আকরাম প্রধান 14 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। অবশ্য এই দেবক এলাকায় আমার বাসা। আমার বলতে লজ্জা লাগতেছে, সাবেক মেয়র আমাদের এই এলাকারই একজন বাসিন্দা, কিন্তু দুঃখের সাথে জানাইতেছি এলাকায় আপনি ভুলে গেছেন আমাদের এই যে রাস্তাটা, এটাই আমি বলতাম। কিছুদিন আগে আমি একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলাম আপনার দৃষ্টি আকর্ষণ করে। আমাদের রাস্তাটা আপনি বলছেন যে টেন্ডার হয়ে গেছে, কাজ হবে। আমি এটা বিষয় করব যে আমাদের এখানে যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, একদম আপনি চিরচিনা নাগবাড়ির মোড়, আপনি নিজেও চিনেন, ওই জায়গার মধ্যে আপনার নাগবাড়ি থেকে ধরে 1 ঘন্টা বৃষ্টি হইলে আপনার 2 নম্বর গেট পর্যন্ত একদম কোমর পর্যন্ত পানি হয়ে যায়। এবং আমি আপনার প্রশ্ন করছি, শুনেন, এটা এখন আরেকটা আপনি শুনেন। এখানে কিন্তু শুধু খালি আমরা দেবকের মানুষই যাওয়া আসা করি না, এখানে বক্তবলি, মুসলিম নগর, ডিগ্রিচর, এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ চলাফেরা করে। আবার আমরা এইটাও দেখছি, এই যে সিটি কর্পোরেশনের যে বিল্ডিং করছে, এটা তো কারো বাবার জায়গা ছিল না, সরকারি জায়গায়। কিন্তু রাস্তার মধ্যে দেখা গেছে এমন ভাবে রাস্তাগুলি করছে যে একটা অটো গিয়া আরেকটা অটো যেতে পারে না। এখানে হুমেন ভাই আছে, আমাদের এই যে কাউন্সিলর সাবেক এই ময়নাপা আছে, সব আমরা এই যে মাসুদ ভাই আছে, আমরা বসবাস করি। আপনার সুদৃষ্টি কামনা করতেছি, অত্যন্ত জরুরি আমাদের এই রাস্তাটার ব্যাপারে প্রতিদিন একটা প্রশস্ত করা রাস্তা প্রশস্ত, এবং আমাদের এই রাস্তাটা কমপ্লিট। আর ড্রেন, আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। নারায়ণগঞ্জের মধ্যে 27টা 28টা ওয়ার্ড, এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি। কি মনির ভাই, হোমেন ভাই, মাসুদ ভাই, ময়নাপা, হ্যাঁ, এবং এই যে পার্কটা। ঠিক আছে, আমি উত্তর দিতেছি, আপনি শুনেন। ঠিক আছে, আপনি ইতিপূর্বে শুনেছেন যে এটার উত্তর দেওয়া হয়েছে, যে এটা অলরেডি 30% কাজ অন্য দিক দিয়ে কমপ্লিট হয়েছে। তো আপনাদের এটা অত্যন্ত উন্নত ভাবে এটা করা হবে। এবং আপনাদের যে নাগবাড়ির থেকে আমার সিটি কর্পোরেশনে না পড়ার পরেও নাগবাড়ির থেকে একটা খাল গেছে আপনার ওই বাবুরাই খালের দিকে, আমরা সেটাও কিন্তু প্রজেক্ট নিতেছি, যাতে ওই যে আপনার কোমর পর্যন্ত পানি যাতে আপনারা না পড়েন, পানিটা যাতে দ্রুত নিষ্কাশন হয়ে যায়, সেই খালটা পরিষ্কার করিয়া খনন করিয়া, এবং যাতে এবং ওই জায়গার যে সোয়ারেজ লাইনগুলি সেগুলি যাতে ওইটার সাথে সংযোগ করে দেওয়া যায়, এবং যাতে আপনার পানি জলবদ্ধতার সমস্যার সমাধান হয়। তবে আকরাম প্রধান, আপনার একটা কথা বলি, আমরা কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত আমাদের যে আমরা চাই প্রশস্ত রাস্তার মতো। আপনারা দেববাসী জায়গা ছেড়ে দেন, আমি এই আপনার প্রয়োজন হলে 2 লেনের রাস্তা নাগবাড়ি না ভোলাল পর্যন্ত করে দেবো, একদম ভোলাল পর্যন্ত। আপনার জায়গা ছাড়ার ব্যবস্থা করেন। এখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন আমি নারীদের মধ্য থেকে 2-1টা প্রশ্ন পেতে চাই। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জবাসী, মাননীয় প্রশাসক সাহেব, অনেক কষ্ট করে মাইকটা পেলাম, অনেক সহযোগিতা করছে আপনাকে। আমি 3টা প্রশ্ন করবো, আপনি একটা প্রশ্নের জবাব দিলে আমি করতাম না এটা,
যেটা আমাদের সাংস্কৃতিক কর্মী বলেছে, নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের নারী পুরুষ নির্বিশেষে মানুষ বসবাস করে। সেখানে আমি আপনাকে অনুরোধ করব নারী বান্ধব টয়লেটের ব্যবস্থা করার জন্য। আরেকটি হচ্ছে যে নারায়ণগঞ্জে যে অনেক তৃণমূল লোক থাকে, সেখানে আপনাদের যে জন্ম সনদ নেওয়ার জন্য সিটি কর্পোরেশনে আপনি একটু দৃষ্টি দিবেন, যেন জন্ম সনদটা আমাদের একটু ভালোভাবে সবাই কোনো অসুবিধা ছাড়া জন্ম সনদ নিতে পারে। আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জের নারীরা যে আমরা সকালবেলা হাঁটার জন্য এখানে কোনো ব্যবস্থা নেই। আপনার সিটি কর্পোরেশনের সামনে আগে একটি ছিল, এখন দেখতেছি এখানে কোনো হাঁটার ব্যবস্থা নেই, সেটার আপনি একটু নজর দিবেন। আমি 18 নম্বর বাসিন্দা হিসেবে আপনার কাছে আরেকটি আমার দাবি যে 18 নম্বরের রাস্তাটি মাত্র 4-5 মাস হয়েছে ঠিক হয়েছে, এমন রাস্তা ঠিক করেছে, এখন আবার গর্ত হয়ে যাচ্ছে এবং ওখানে কিছু ময়লা ফেলা হতো। আমরা এলাকার লোক সেখানে ময়লাগুলোর জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এবং নারীদের সুব্যবস্থার জন্য যেন আপনার একটু দৃষ্টি থাকে, যেন আমরা নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি এবং নারীরা সকালবেলার জন্য একটু আমরা হাঁটার ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। নারী সমাজের পক্ষ থেকে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হিসেবে আমি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে পৃথিবীতে যা কিছু হয়েছে অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নয়। কিন্তু আমি বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমি মনে করি জাপানিদের একটা সমীক্ষা হয়েছে সারা পৃথিবীতে, সেই সমীক্ষায় দেখা গেছে যে 55% কর্ম করে কারা? মহিলারা, আর 45% কাজ করেন পুরুষরা। মহিলাদের কাজটা ধরা যায় না। যে সকালে আমার স্ত্রী আমাকে নাস্তা খাওয়াই একটা রেডি করে পাঠাইছে, রাত্রে আবার আমি যে আমার খাওয়া লয় ঘুমলাইব, সে তো সবার শেষে সবকিছু শেষ করে তারপরে যে ঘুমাবে। তো তার সুতরাং নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মেয়ে। আমরা নারীদেরকে অত্যন্ত সমাজের জন্য, দেশের জন্য, মানব জাতির জন্য একটি অন্যতম সম্পদ হিসাবে মনে করি। আমাদের একটা হাদিস আছে, সেই হাদিসে আছে যে ব্যক্তির প্রথম সন্তান মেয়ে হবে, সেই সন্তান তার যে সেই মেয়ের জন্য তার যে ইটা মানে সে কি পাবে সেটা কিন্তু আমাদের সেই হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে যে সে অনেক। তার মানে এটাতে কি বোঝা যায় যে নারীদেরকে আমাদের ধর্মে, মুসলিম ধর্মে, এরকম অন্যান্য ধর্ম কিন্তু নারীদের সম্পর্কে নারীদের মর্যাদার কথা বলা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আমার প্রশাসনের লোকজন এখানে আছে, আমি চেষ্টা করবো আপনারাও প্রস্তাব দিবেন যে কোন জায়গায় নারীদের জন্য এক্সট্রা, যেই জায়গায় নারীদের যাতায়াতটা বেশি থাকে, কোন জায়গায় করলে এই টয়লেট করলে সুন্দর হয় সেটার প্রস্তাব দিবেন, আমি ইনশাআল্লাহ সেটা করে দেবো ইনশাআল্লাহ। 1 2 নম্বর হচ্ছে আপনি আরো প্রশ্ন করছেন যে জন্ম সনদ। আমি অন্যরা কেমন করছে জানি না, যে কেউ কিন্তু আমার সাথে এসে দেখা করতে পারে। আমি সাথে সাথে, আমি কোনো ফাইল লেট করি না, আমি সাথে সাথে ছেড়ে দেই এবং দ্রুত যাতে সেটা পেয়ে যায় সেটার ব্যবস্থা করি। আপনার এরকম যদি কোনো অভিযোগ থাকে যে দ্রুত দিচ্ছে না, তবে কিছু কিছু ব্যাপারে এগুলি আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশের রোহিঙ্গারা বিভিন্নভাবে জন্ম সনদ নিয়ে এদেশের নাগরিক সাজার চেষ্টা করছে। এরকম ক্ষেত্রে আমাদেরকে খুব করতে হয়, কারণ এর মধ্যে আমরা 2-3টা মামলা করছি। এই যে জন্ম সনদ দিতে যে একজনের 2 স্ত্রী, 2 ফ্যামিলি রাইকে মারা গেছে, মৃত্যু সনদের ক্ষেত্রে বলি, সেই জায়গায় প্রথম স্ত্রী করছে কি তার সন্তান তার নাম দিয়েই সে সার্টিফিকেট তৈরি করে নিয়ে গেছে। দ্বিতীয় ঘরে যে সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে পুরা বাদ দিয়া পরবর্তীতে আমরা যেতে পারি না, সেটা আমরা মামলা দিয়া পরবর্তীতে আমরা সবার ইনক্লুড করে তদন্ত করে ইনক্লুড করে আমরা এগুলো তো দেরি হবেই। এরকম ক্ষেত্রে এগুলো হলো ব্যতিক্রম, সব তো আর এরকম ব্যতিক্রম হয় না। সুতরাং আপনারা নারীদের জন্য
আমাদের সিটি কর্পোরেশনের দরজা সবসময় খোলা। যে কোনো কার্যক্রমে, যে কোনো ব্যাপারে আপনারা আসবেন, ইনশাল্লাহ আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এরপরে আসসালামু আলাইকুম, সম্মানিত প্রশাসক মহোদয়। আমার কোনো প্রশ্ন না, আমি একটি প্রস্তাব করছি। সেটি হলো, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি 2 নম্বর রেলগেট থেকে মহিলা কলেজ পর্যন্ত নতুন রাস্তা করছেন বা এখনো করে যাচ্ছেন, শেষ হয়নি। এবং আপনি দেখলাম যেটি টেন্ডার দেওয়া হয়েছে, যে প্রশস্ত করা হবে। ধন্যবাদ আপনাকে। একই সঙ্গে আমিও এলাকার বাসিন্দা, সেই হিসাবে একটু বলতে চাই। এটি আমার প্রস্তাব। রেল লাইনের দুই পাশে নির্দিষ্ট দূরত্ব রেখে জায়গায় রেখে নিতে হয়, যেটি আপনি ইতিমধ্যে হকারদের জন্য করেছেন, দূরত্ব রেখে। সেরকম দূরত্ব যদি আপনি পশ্চিম পাশেও রাখেন এবং সেই দূরত্ব নারায়ণ শহরে যেটি নাই, আমি চাচ্ছি বা আমার প্রস্তাব 2 নম্বর গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত একটি যেন বাগান করা হয়। যেটি এখন আছে সেটি ভেঙে ফেলবেন মনে হয়, যেগুলো আছে যদি ভেঙে ফেলেন, বৃহত্তর স্বার্থে আমি বলছি, অবশ্যই প্রয়োজনে ভাঙবেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে নারায়ণ শহরে নতুন রাস্তা আপনি যান্ত্রিক সংযমই করছেন, লোকজন যেন দেখে যে নতুন রাস্তার পাশে, পূর্ব পাশে বিশাল সুন্দর একটি বাগান হয়েছে। সেটি দেখভাল দরকার হলে আমরা জনগণ, আমরা আমার এলাকার লোক কি করবো, আমি চাচ্ছি 2 নম্বর গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত সুন্দর একটি বাগান করার জন্য। ধন্যবাদ আপনাকে। ছোট্ট একটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই এই জন্য যে আপনার বাড়ির পাশে আপনি বিভিন্ন ভাবে যে গাছপালা লাগিয়েছেন, পরিবেশের জন্য এটা অত্যন্ত সুন্দর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে প্রজেক্টে নিয়ে পরিবেশকে রক্ষা করার সবসময় চেষ্টা করবে। আর আমরা সিটি কর্পোরেশন সবসময় বিশ্বাস করি, যদি আমরা একটা গাছ কাটি যাতে 3টা গাছ লাগাতে পারি, সেই ব্যবস্থা আমরা, সেই নীতিতে আমরা বিশ্বাসী। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ট্রেন লাইনটা যে আছে, ট্রেন যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ট্রেন যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এবং আমাদের নাগরিক বৃন্দ ওই জায়গায় যদি রোড হয় বা এই রাস্তা, এই হকারদের বসার ব্যবস্থা হয়, সেই ক্ষেত্রে ট্রেন লাইনের পাশে যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকে, তাহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি